শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই ৭১ পূর্ব ছাত্র নেতাদের, যারা ৫২, ৬২, ৬৬, ৬৯ গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল ৩০ লাখ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল ৭১ সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। দাদা কাজী আব্দুল ওয়াদুদ, মাতা সুরাইয়া বেগম। আমরা ৪ ভাই মুক্তিযোদ্ধা, আব্বা মুক্তিযোদ্ধা সংগঠক। আমরা ফ্যামিলিতে ৭ ভাই ১ বোন। ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শোনার পর আমাদের ভিতরে একটা অনুপ্রেরণা জাগে। আমি তখন ক্লাস 9-এর ছাত্র। আমি বাগেরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমার বড় ভাইরা, আমার 2 বড় ভাই তখন রাজশাহীতে থাকতেন। ওনারা এদিকে আসতে পারেননি, ওনারা ওইখান থেকে ইন্ডিয়ায় চলে গেছেন। লোকাল আমরা যখন দৌড়াদৌড়ি করতেছি, আব্বার সংগঠক করতেছে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সংগঠন করতেছে, তখন আমাদের এমপি সাহেব অধ্যক্ষ শেখ আব্দুর রহমান সাহেব উনি চলে গেলেন। যখন যুদ্ধ খুব অবস্থা খারাপ, আমাদের পরিবারের নাম ঘোষণা করা হলো যে তাদের জেতা কিংবা মৃত যে কোনো লোক ধরে নিয়ে আসতে পারলে তাদের পুরস্কৃত করা হবে। জুলাই মাসের 7 তারিখ জুম্মার দিন আমাদের গ্রামে আর্মি চলে আসে, প্রথম আর্মি আসে। আমি প্রতিদিন বিকেলবেলায় আমি আসতাম খেয়াঘাটে, মণিগঞ্জ খেয়াঘাট, আমাদের গ্রাম থেকে প্রায় 4-4.5 কিলোমিটার। একটা সাইকেল, ভাঙ্গা সাইকেলে আসতাম, খবর নিয়ে যেতাম। বাদশা ভাই উনি গভর্নমেন্ট স্কুলে চাকরি করতেন, কিন্তু উনি গভর্নমেন্ট স্কুলের চাকরির সুবাদে উনি খোঁজ পাইতেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কবে কোথায় যাবে, আর্মি যাবে। উনি একটা লিয়াজু ছিল, উনি আমাকে খোঁজ দিতেন যে এই ঘটনা হচ্ছে, তুমি চলে যাও, কালকে আর্মি যাবে। আব্বার কথা বলছেন যে ওনাকে তোমরা সরাই দিও। ওইখানে এসে বাসায় এসে দেখি মা বসা। আমি মা আব্বা কই? আব্বা তোমার আব্বা ক্যাম্পে। আমি খাল এসে চার না পারো, আমি খালের মধ্যে লাফ দিয়ে পড়ে সাঁতার কাটে। আমি আশা করি আব্বা কালকে আর্মি আসবে, আপনারা তো আব্বাকে নিয়ে বাড়ি আসলাম। তখন আমাদের কাছে একটা রাইফেল, আমাদের সিনিয়র বড় ভাই, উনি একটা গ্রুপ ছিল, প্রায় 70-80 জন লোক মুক্তিযোদ্ধা ছিল। ওই ভাইকে খবর দাও, সে যে সরে যায় ক্যাম্প থেকে বাড়ি আসতে। আর কাকে কোথায় লুকাবো? শেষ পর্যন্ত মাকে রেখে দিয়ে আহম্মদ নাম করে মুক্তিযোদ্ধা, আমার সহযোদ্ধা, ওরা ডাক দিলাম, ও আসলো। আব্বাকে নিয়ে রাত্রি আমার ইমিডিয়েট বড় ভাই, কিছুদিন আগে ভাই মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, একসাথে ছিলাম। ওনার নামটা? ওর নাম কাজী মুনায়েম হোসেন পল্টু। আমরা আব্বাকে নিয়ে ভোর রাত্রি বেলা 2টার সময় রওনা দিলাম যে আব্বাকে এক জায়গায় রেখে আর কুকুর মেয়ের বাড়িতে। তা আমরা যখন ভোরে উঠে যখন খেয়াঘাটে পৌঁছানোর পরে উপরে দাঁড়াইছেন, আমার ওই ভাইকে দাঁড়াইছেন। আব্বা বলছেন কি যে তোর মাকে রেখে আসলাম, ছোটো বাচ্চা কটা রেখে তুই কি করবি, তুই চলে যাও, তোর মাকে যে আগে রক্ষা করো। তা আমি চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তখন আমি ওই আহমদ আর আমি দুইজনে আমরা আবার নৌকো দিয়ে নৌকো বাইরে আসছি।
উপর থেকে বলছে যে আপনারা সামনে যান না, সামনে যান না, গানবোট। মানে আমরা উঠে দেখি যে গানবোট এসে গেছে, ওই যে আসতেছে। আমরা তাড়াতাড়ি একটা খালের মধ্যে ঢুকে নৌকাটা ডুবাই রেখে তালা মেরে আমরা দৌড়চ্ছি আর বলছি যে আর্মি এসে গেছে, আপনারা পালান বলতে আমি যখন বাড়িতে এসে দেখি যে আম্মা উঠোনে বসে রয়েছেন, কাঁদতেছেন। আমি বা কান্দে শীঘ্রটা আর্মি ঢুকে গেছে। এর মধ্যে মারাকে নিয়ে আমার ফুবু বাড়ি নিয়ে গেছি। এর মধ্যে আমার ফুতো ভাই বলছে যে ভাইজান আপনি থাকেন না, আপনি সরে যান তাড়াতাড়ি। তখন ফুবু বলছে তুই সরে যা তাড়াতাড়ি। আম্মা ওই আহমদ কালাম আসছে আমার সঙ্গে এখনো। আমি আর আহমদ দৌড়ে চলে আসছে। এসে আমি বাথরুম করতে গেছি, তখন তো বাথরুমের গ্রামের হলো বাগানের ভিতরে। আমি বাথরুমে যে ঢুকছি, আহমদ করছে কি যে আর্মি কলাম আমাদের বাড়িতে চলে আসছে কলাম। আমি বাথরুমে তো তখন বেড়া এরকম ফাঁক করে ওই ময়লার পানি ভিতর দিয়ে নেমে খালের ভিতর পড়ে আমরা পালায় চলে গেলাম। আমরা ওইখান থেকে আবার শুরু হয়ে গেছে গোলাগুলি হচ্ছে, প্রচুর গোলাগুলি হচ্ছে। মানে ওরা করতেছে গোলাগুলি। 4-5 ঘন্টা আমরা পানির ভিতর। আমরা একটার সময় আমরা উঠে আসার পরে কান্দাপাড়া বাজার 17 জনকে গলা কাটে মারে, একজনকে গুলি করে। এর মধ্যে একজন কাছে মানে আমার বলছে বাইনি তোমাকে সাক্ষী রেখে গেলাম, এরা আমাকে ধরে আমাকে কাটছে, অমক উনি নাম বলে গেলেন। আমরা ভয় আমার পিছিয়ে চলে আসছি। আসার পরে খবর দিলাম, ওই আব্বা আসলে 2 দিন পর আবার চলে আসলাম। আসার পরে এখন কী করবো? আমি বললাম এখানে থাকা যাবে না, আমরা ইন্ডিয়ায় চলে যাবো। জুলাইয়ের শেষের দিকে আর ইন্ডিয়াতে চলে যাবো। আমরা কারো বলতেছি না, খুব গোপনে চলে যাচ্ছি। একজনকে মানে আওয়াজ দিয়ে যাবো। এর মধ্যে সকালে রাতে খবর দিলাম, সকাল আসলো। আমরা চলে যাচ্ছি। সকাল এখন আর্মিতে ছিল, এখন অসুস্থ, প্যারালাইসিস। সেও একজন আমাদের সাথে মুক্তিযোদ্ধা, ঢাকায় আছে। শাহজাহান মাস্টার আমার তার হাতে খড়ি আমার শিক্ষার জীবন। শাহজাহান মাস্টারের কাছে কি যে বললো, শাহজাহান ভাই ওই তাড়াতাড়ি বেরোন, এই যে দাদা ইন্ডিয়ায় চলে যাচ্ছে। শাহজাহান ভাই ওই উনি পরে মানে দড়ি পরে লুঙ্গিটা রয়েছে আর গেঞ্জি রয়েছে, ওইখানে একটা থলের মধ্যে নিয়ে ওরা 70 জন মুক্তিযোদ্ধা নিয়ে রওনা দিছে। এর মধ্যে অন্য গ্রামের তারাও পাইলাম, প্রায় 150 লোকের মতো আমরা একটা নৌকো নিয়ে আমরা চলে গেলাম। আমাদের কাছে ছিল 1 মণ চাল, 150 লোকের খাবার মাত্র 1 মণ চাল। ওই সবার হাতে 1 মুঠ দিয়ে আসতাম, ওই ভিজে সবাই খাইতে চলতো, নৌকো চলতো। এইভাবে আমার তখন ছিল আম্মা, তো 4টে ভাই ছিল, আমার ছোট ছিল। এদেরকে আমরা নিয়ে চলছি। কিছুদিন যাওয়ার পরে 7-8 দিন পরে আমরা নৌকায় চলি, নৌকো চালাতে। কিছুদিন পরে আমার আব্বা ওদেরকে বলো তোমরা দেরি করে না, তোমরা চলে যাও, আমার সাথে যাইতে গেলেই তোমাদের দেরি হয়ে যাবে, তোমার ট্রেনিং দিতে হবে, অস্ত্র আনতে হবে, আমি আসতেছি। আমরা আস্তে তা আমরা যেদিন এসে আপনার কপোতাক্ষ নদীর এসে যখন নৌকা উঠে যখন মানে আমাদেরকে ওই পারে পার করে দেবে, তখন মাঝি আমার আম্মা তখন খুব ব্লিডিং হচ্ছিল। মাঝি বুঝতে পারছে ব্যথাটা। মাঝি বলছে কি যে আমার এই পাশেই এই যে বাড়ি, আমার বাড়িতে তো কোনো জায়গা নেই, একটা গোল ঘর আছে, ওইখানে আপনারা থাকতে পারবেন গরুর পাশে। মানে মা করছে কি হ্যাঁ পারবো। আম্মা থাকতো, কিন্তু ওরা আমার গোল ঘরে দিলেন, ওদের বারান্দা একটা জায়গা মাকে করে দিলেন। ওই বাড়ির মহিলারা আম্মাকে নিয়ে ভিতরে বাইরে নিয়ে যে গোসল করে ফ্রেশ করে নিয়ে এসে আসতে বসলো। তো ওই মহিলা মানে বলে যে আপনারা বললেন যে আপনারা কী খাবেন? তা আমার কাছে আমরা কিছু খাবো না, আপনারা বলেন কী আনতে বলেন, আইনে দিচ্ছি। আপনারা কেউ যাবেন না? আমার ছেলেকে যাবে না। ছেলের 9 টাকা দিলি ওই সে ইলিশ মাছ নিয়ে আসলো, বেগুন নিয়ে আসলো, চাল নিয়ে আসলো, রান্না বাড়া ওরাই করলো, আমরা খেলাম। পরের দিন আমরা সকালে রওনা দেবো, ওরা আমাদেরকে যাইতে দিব না, আপনি যান না। আমার আম্মাও যাইতেছেন না, যে একটু মানে বিশ্রাম নিই। 2-3 দিন পরে আমরা মা একটু যখন সুস্থ, আমরা ওই 3 দিন পরে ইনশাল্লাহ উনি আমাদেরকে ওই যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল ওইখানে আমাকে নামাই দিয়ে আসলাম। ওইখান থেকে উনি বললেন যে এখান থেকে বর্ডার হবে মাত্র আপনারা 2 মাইল থেকে 2.5 মাইল বর্ডার হবে আমরা। আর তখন হলো এই পর্যন্ত আমার হাঁটুর উপরে হলো কাদা ওই রাস্তা, আর যত বাবলা কাটা। এখন মনে হয় আমার গা কাটতে মানে বাবলা কাটা আমার শৈলীর মধ্যে এখন পাবো অনেকে, মানে এত পরিমাণ কাটা ঢুকছে শৈলীর মধ্যে। তা আমার একটা কাঁধে হলো 1 বোন, ছোট ভাই, আর 1 বোন, আমার 2 ভাই আমার কাঁধের পরে। আমি হাঁটতেছি, ওরা চুল ধরে রয়েছে, আমি ওগো নিয়ে হাঁটতেছি। হাঁটতে সন্ধ্যা হয়ে যায়, তখন বর্ডারের কাছে পৌঁছালাম। বর্ডারে যে ভোমরা বর্ডার, আমরা এসে চলে গেলাম, ট্রেনিংয়ে চলে গেলাম। আমি চাকুলিয়ায় ট্রেনিং করলাম। ওইখানে আপনার এক্সপ্লোসিভ, তারপরে আপনার 303 রাইফেল, SLR, গ্রেনেড, তারপরে আপনার SMG, তারপরে অনেক ধরনের অস্ত্র, কীভাবে বিনা অস্ত্রে মানুষকে মানে অ্যাটাক করা যায়, সমস্ত কিছু আমাদের রেগুলার ট্রেনিং দিয়ে আমাদেরকে এসে পাঠাইলেন। আমরা চলে আসলাম ভারতে বসিরহাটে আসলাম, সেই বাগুন্তে ক্যাম্পে। বাগুন্তে আসার ক্যাম্পের পরে জলিল ভাইয়ের সাথে আমাদের 28শে মার্চ বাগেরহাটে
উনি আমাদের বাসায় ছিলেন। 71 সালে 28 মার্চ উনি আমাদের বাসায় জলিল ভাই ছিলেন। তখন ব্যাপারটা কীভাবে মানে করা যায়, মানে তখন তো যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন ওইখান থেকে আমাদের সাথে পরিচয়। উনি আমার কাছেই রাখতেন জলিল ভাই, আমাকে আসতে দিতেন না। সন্ধ্যার পরে আমরা ইস্যু যুদ্ধে চলে যেতাম, ওই বর্ডার যুদ্ধে চলে যেতাম। আমরা একার ভিতরে চলে আসতাম, অনেক দূর চলে আসতাম, আমাদের যুদ্ধ করে আবার জলিল ভাই, মেজর জলিল, উনি নিজেই নেতৃত্ব দিতেন। মেজর জলিল শেষের দিক 13 তারিখে বলেন তো ইন্ডিয়া চলে যেত। আমি তখন ইস্যু চলে আসলাম সুন্দরবনে। আমরা লাস্ট নৌকো নিয়ে আমরা চলে আসতেছি, সুন্দরবনে আসলাম। জিয়াউদ্দিন ভাইয়ের সাথে আমরা এসে জয়েন করলাম। মেজর জিয়াউদ্দিন ভাই খুব সাহসী ক্যাপ্টেন ছিলেন তখন। আর ওনার খুব সাহসী ছিল এবং ওনার গলার ভলিউম ছিল খুব, উনি কবিতা পাঠ করতেন। উনি মানুষকে সান্ত্বনা কীভাবে দিতে হবে। কিন্তু ওনার একটা সবচেয়ে অলৌকিক ছিল যে উনি কোনোদিন একটা গুলি করতে দেন না সুন্দরবনের মধ্যে, একটা গুলি করতে দেন না কাউকে, যে না তোমরা যে বাঘেও যদি মারা যাবে কোনোদিন সুন্দরবনের একটা কোনো ক্ষতি করতে দেবো না। কারণ যেহেতু সুন্দরবনটা আমাদের, আমরা এখানে আছি, এটা যখন টের পাবে তখন এখান থেকে ব্রাশ করে একটা শেষ করে দেবে, একেবারে পুরো সুন্দরবনটা ধ্বংস করে দিয়ে যাবে। কিন্তু এটাকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা এখানে আসি, আমরা বেরিয়ে যাই, এখান থেকে বেরিয়ে যাই, আমরা যুদ্ধ করবো। কিন্তু আমরা এখান থেকে ভিতরে কোনোদিন গুলি করবো না। ডিসেম্বর এটা আমাদের ফ্লাইট হয়, এটা হলো আপনার শরণখোলায়। আসাদ নামে আমাদের এক বন্ধু, উনি ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার পরিবার, শোক পরিবারের পরে এখনও সমবেদনা আমাদের আছে। আমরা একই জায়গার লোক, একই পাশাপাশি স্থানের লোক। 16 তারিখে স্বাধীন হলো। আমরা 17 থেকে শুক্রবার আমরা মসজিদের আগে প্রত্যেক মসজিদে আমরা চিঠি পাঠাই দিছি, সবাই জানিয়ে গেছে। 17 তারিখ সিকিম জুমা নামাজে 1:30 নামাজ হয়েছে। আমরা জাস্ট 1:40 আমরা শুরু করলাম। রাজাকার যারা ছিল ওদেরকে অ্যারেস্ট করা হলো। কিছু পুলিশ ছিল, সে পাকিস্তানি পুলিশ ছিল, ওদেরকে অ্যারেস্ট করা হলো। আর কিছু রাজাকার আমাদের কাছ থেকে পলায় চলে গেল। এখনো যুদ্ধ করে যাচ্ছি, আজকেও যুদ্ধ করতেছে একটি মাত্র কারণে, আমরা মুক্তিযোদ্ধা যারা, আমার পাশে একজন অমুক্তিযোদ্ধা এসে বসবে, এটা আমরা দিতে চাই না। এই যে আজকে বলতেছে যে 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা পাইছি, দুঃখ লাগে, কষ্ট লাগে। ইউনূস সাহেব, আপনি বলতে পারেন না, আপনি একটু শিক্ষিত লোক, আপনি বলতেন যে একটা বিপ্লব হয়েছে, একটা বড় উত্তেজনা হয়েছে, এটা হইতে পারে, কিন্তু দ্বিতীয় স্বাধীন হইতে পারে না। আমরা এখনো চাই মুক্তিযোদ্ধাকে সম্মান দিক, সবাই মুক্তিযোদ্ধাকে সম্মান করে কথা বলেন। জানি আপনারা যেখানে যান না কেন, আজকে এই দেশ হয়েছে বলে আজকে জেনারেল হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, উপদেষ্টা হয়েছে, আরো হবেন। কিন্তু এই দেশ বাংলাদেশ, এর পরিবর্তন হবে না কোনোদিন, এর পতাকা পরিবর্তন হবে না, এর জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এলাকাবাসীর। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।